আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে ভেক্টরের কিছু বেসিক কথাবার্তা দেখার চেষ্টা করব। তো ভেক্টর চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ডিল করে রাশি নিয়ে। তো রাশি জিনিসটা কি? রাশি জিনিসটা হচ্ছে বস্তু জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তার সবই রাশি। রাশির সংজ্ঞাটা এরকম যে চ্যাপ্টারের নাম ভেক্টর। তো আসলে দেখি রাশি রাশি বস্তু জগতের যা কিছু পরিমাপ করতে পারি তাই রাশি। যেমন ধরো আমি যদি বলি আজকে সকালে আমি 1 কিলোমিটার হাঁটাহাঁটি করেছি, তাহলে কি এটা কি বোঝায় যে হ্যাঁ আজকে আমি সকালে হাঁটাহাঁটি করেছি কতটুকু? 1 কিলোমিটার। এই জায়গাটুকু আমরা পরিমাপ করতে পারি। দ্যাট মিনস 1 কিলোমিটার একটা রাশি মিন করে। বাট আমি যদি বলি যে আজকে সকাল থেকে আমি 1 কেজি সুখে আছি, এটা কি কিছু মিন করে? অ্যাকচুয়ালি এটা কিছু মিন করে না। যে এই পরিমাণটা আমরা সুখ বা দুঃখ এগুলা পরিমাপ করতে পারি না। সো আমরা সুখ বা দুঃখ হাসি কান্না এগুলাকে আমরা রাশি বলি না। আমরা রাশি বলি ওইটাই যেগুলো আমরা পরিমাপ করতে পারি। তো ক্লাস 9-10 আমরা পড়ে এসেছি এরকম যে রাশি দুই প্রকার, একটা ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। তো রাশি দুই প্রকার। একটা হচ্ছে দিক ছাড়া আর একটা দিক সহ রাশি। দিক সহ রাশি, দিক ছাড়া রাশি, দিক সহ রাশি। তো যে দিক ছাড়া রাশিটা আছে এটাকে আমরা সুন্দর নামে ডাক দিই স্কেলার রাশি বলে। স্কেলার রাশি। আর যেটা দিক ছাড়া রাশি দিক সহ রাশি ওটাকে আমরা ডাক দিই ভেক্টর রাশি হিসেবে। তাহলে কি দাঁড়ালো? বস্তু জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই রাশি। রাশি দুই প্রকার, একটা দিক ছাড়া, দিক সহ। যেটা দিক ছাড়া রাশি ওটা শুধু মান থাকবে বাট কোনো দিক থাকবে না। মান বলতে আমরা যতটুকু পরিমাপ করতে পারবো সেটাই হবে মান। আর যেটা দিক সহ রাশি সে ওইটার ক্ষেত্রে মানের সাথে একটা দিক জড়িত থাকবে। এই তো স্কেলার রাশির উদাহরণগুলো এরকম যে কাজ, দূরত্ব, চাপ ইত্যাদি 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 ইত্যাদি। এই তো। আর ভেক্টর রাশির হাতে গোনা কিছু নাম আছে বা উদাহরণ আছে, তো ওগুলাকে সুন্দরভাবে মনে রাখা যায় একটা টেকনিক দিয়ে। তাহলে দেখি এক্সাম্পলস অফ ভেক্টর রাশি। ভেক্টরস। তো মনে রাখার টেকনিকটা এরকম যে সাধারণত হবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। প্রবল টক দই প্রিয়। তো সাধারণত থেকে মনে রাখতে পারো সান্দ্রবল হবে থেকে ভরবেগ সব সরণ ত্বরণ প্রাবল্য টর্ক, এখানে টর্ক না দিই, টর্ক দই থেকে দীপন তীব্রতা, ও থেকে ওজন,
আর 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এই 9টা মনে রাখলেই মোটামুটিভাবে হয়ে যায়। তো এগুলো ছিল অ্যাকচুয়ালি ভেক্টর রাশির এক্সাম্পল, যে এগুলো সবকটার মানের সাথে একটা নির্দিষ্ট দিক জড়িত থাকবে। তো আসো এখন দেখি ভেক্টর প্রকাশ। দ্যাট মিনস একটা ভেক্টর আমরা যদি বলি যে 2 মিটার পার সেকেন্ড, এটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করবো কিভাবে? এটা তো আমরা জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারি। একটা ভেক্টরকে অ্যাকচুয়ালি দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক উপায় আর একটা হচ্ছে সংখ্যা দিয়ে। জ্যামিতিক উপায়ে আমরা এভাবে একটা দাগ টেনে মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, বাট সংখ্যা দিয়ে প্রকাশ করবার সময় যদি সাপোজ আমি 2 মিটার পার সেকেন্ডটাকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করবো, সেটা হচ্ছে এ ভেক্টর। তো এটাকে 4 ভাবে প্রকাশ করা যায়, বইয়ে আমাদের 4 ভাবে দেওয়া আছে, বাট ইউজ করছে এইভাবে অ্যাকচুয়ালি। এটা এ দিয়ে প্রকাশ করবে ভেক্টরটার মান, তার উপর একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবে যে হ্যাঁ এটার একটা দিকও আছে। আবার এটাকে এমনিও প্রকাশ করা যায়, উপরে জাস্ট একটা বার চিহ্ন দিয়ে, আবার নিচেও একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, আবার ওটাকে গাঢ়ভাবে লেখাও প্রকাশ করা যায়, বাট ম্যাক্সিমাম বইতে এটাই ইউজ করে আসছে। সো আমরাও প্রথমটা ইউজ করব। তো এই গেল ভেক্টর প্রকাশ। তো ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যেগুলা আগে পড়া উচিত। তো আচ্ছা, আমরা ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ টাইপ দেখি। প্রথমে আছে সমান ভেক্টর। 1 নাম্বার সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে এরকম বোঝায় যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে আর দুইটার মানও যদি একই হয়, সাপোজ দুইটার মানই পি, তাহলে দুইটাকেই বলা হবে সমান ভেক্টর। আবার যদি একাধিকও থাকে, দুইয়ের অধিকও থাকে, সবগুলোর দিক আর মান যদি সেম হয়, তো সবগুলোকে একত্রে বলা হবে সমান ভেক্টর। তো সমান ভেক্টর সংজ্ঞাটা এরকম যে সমজাতীয় বলতে যে যদি বেগ হয় সবগুলোই বেগ হতে হবে, যদি ত্বরণ হয় তাহলে সবগুলোই ত্বরণ হতে হবে। একটা যদি হয় বেগ আর একটা যদি হয় ত্বরণ, তাহলে আমরা দুইটাকে সমান বলতে পারবো না, কারণ দুইটার ধর্ম ভিন্ন হবে। একটা হচ্ছে বেগ বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, আর ত্বরণ বলতে বোঝায় যে প্রতি বর্গ সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়। সো দুইটা কখনোই সেম না, সো দুইটাকে সমজাতীয় হতে হবে। তাহলে কি দাঁড়ালো? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলে। সমান ভেক্টর বলে। এই তো চিত্র দিয়ে দেখাতে গেলে এই তো দুইটা সমান ভেক্টর অথবা দুইয়েরও বেশি সমান ভেক্টর যেগুলার মান পি আর দিকটা এইদিকে। তো এই গেল সমান ভেক্টর। সমান ভেক্টরের মতো আর একটা ভেক্টর আছে, ওটাকে বলা হয় ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, এগুলো কিন্তু এইচএসসির ক নাম্বারে মাঝে মাঝে চলে আসে সংজ্ঞাগুলা। তো ঋণাত্মক বা বিপরীত ভেক্টরটা এরকম যে সমান ভেক্টরের এক্স্যাক্টলি বিপরীতটা। সমান ভেক্টরের মান সমান ছিল, দিকটা একই ছিল, জাস্ট বিপরীত ভেক্টরের মানটা সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে। দ্যাট মিনস এটারে আর সেমভাবে প্রকাশ করা যাবে না, হয় অন্য কিছুতে প্রকাশ করতে হবে পি প্রাইম বা অন্য আদার্স কিছুতে, অথবা মাইনাস পি দিয়ে প্রকাশ করতে হবে। মাইনাস বলতে বোঝায় মানটা সমান কিন্তু দিকটা জাস্ট বিপরীত। এই তো সংজ্ঞাটা প্রায় সেম, এরকম যে দুই বা ততোধিক ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে
ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। এই তো ঋণাত্মক বা বিপরীত ভেক্টরের পরে আছে সদিশ ভেক্টর। 3 নাম্বার সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরগুলো অ্যাকচুয়ালি সমান ভেক্টরের মতোই। সমান ভেক্টরে হয়তো কি দুইটার মান আর দিক সমান হতো, কিন্তু সদৃশ ভেক্টরে দিকটা সেম হবে বাট মান সেম নাও হইতে পারে, মান ছোট বড় সবই হইতে পারে। সংজ্ঞাটা এরকম যে সংজ্ঞা প্রায় চলে আসে এইচএসসিতে, সদৃশ ভেক্টর বা একক ভেক্টর সামনে আমরা দেখব, এগুলোর সংজ্ঞা কিন্তু এইচএসসিতে চলে আসে, তার জন্য করানো যে সদৃশ ভেক্টরের সংজ্ঞাটা এরকম যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক একই হলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তো সদৃশ ভেক্টরের পর যদি আসি, তবে সদৃশ ভেক্টরের বিপরীত ভেক্টরটা হচ্ছে কি বিসদৃশ ভেক্টর। ইংলিশে আনলাইক ভেক্টর আর কি, এটা লাইক ভেক্টর, এটা আনলাইক ভেক্টর। তো দেখি বিসদৃশ বা আনলাইক ভেক্টর। আনলাইক ভেক্টরটা এটার বিপরীত আর কি, যে সমজাতীয় ভেক্টর জাস্ট দিকগুলা বিপরীত হইতে পারে। এই তো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক বিপরীত হলে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলবে। এই তো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক বিপরীত হলে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। তো বিসদৃশ ভেক্টরের পরে আছে সমরেখা ভেক্টর। সমরেখা ভেক্টরটা হচ্ছে একই রেখা বরাবর অথবা সমান্তরালে ক্রিয়া করবে। মান সমান বা ছোট বড় সেটা ম্যাটার করে না, হয় একই রেখা বরাবর থাকবে বা সমান্তরালে ক্রিয়া করবে। অনেকটা সদৃশ ভেক্টরের মতোই আর কি, সংজ্ঞাটাও কাছাকাছি সেম, যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই রেখা বরাবর বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। তো এই গেল সমরেখা ভেক্টর। এরপরে আছে যে সমতলীয় ভেক্টর। 6 নাম্বার সমতলীয় ভেক্টর হচ্ছে যে একই তলে সবগুলো ভেক্টর ক্রিয়া করবে, এদিকে হোক বা এদিকেই হোক, সবগুলো এই সাপোজ বোর্ডটা যদি একটা তল হয়, এই বোর্ডের ওপরে ক্রিয়া করবে, বোর্ড থেকে বাইরের দিকে অথবা বোর্ড থেকে ভিতরের দিকে ক্রিয়া করবে না, সবগুলা ভেক্টরই এই একটা তলের উপর ক্রিয়া করবে। সংজ্ঞাটা এরকম যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে
ক্রিয়া করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। সমতলীয় ভেক্টর বলে। তো এই গেল সমতলীয় ভেক্টর। তো সমতলীয় ভেক্টরের পর যদি আমরা দেখি সঠিক বা যাক সঠিক ভেক্টর আর কি, বইয়ে দিই শেখানো যেন সঠিক ভেক্টর সংজ্ঞাটা এরকম যে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। তারপরে আছে 8 নম্বরে শূন্য বা নাল ভেক্টর। শূন্য বা NULL ভেক্টর। তো শূন্য বা নাল ভেক্টরটা এক্স্যাক্টলি সঠিক ভেক্টরের বিপরীত, এরকম যে যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাই শূন্য বা নাল ভেক্টর। তো নাল ভেক্টরটা দেখার পরপরই আমার মনে রাগ জন্মাইতো, কিরে ভাই ফিজিক্সে এত কিছু পড়বার মতো আছে, শূন্য ভেক্টর পড়ার কি দরকার? যে ভেক্টরের মান শূন্য কোনো মানই নাই ওটাকে প্রকাশ করা হয় জাস্ট একটা জিরোর ওপরে ভেক্টর চিহ্ন দিয়ে, এর কোনো নির্দিষ্ট দিকও নাই, জাস্ট একটা ভেক্টর যেটা হচ্ছে শূন্য। তো আমি ভাবছি শূন্য ভেক্টরটার কাজটা কি? আরে ভাই যেটার ভ্যালু নাই, যার কোনো দিকই নাই, সেটা কেন পড়ানো হয়? তো অ্যাকচুয়ালি শূন্য ভেক্টরটা এইভাবে ক্রিয়েট হয় যে সাপোজ এটা একটা রশি, এখানে তুমি দাঁড়াই আছো আর এখানে তোমার একজন বন্ধু দাঁড়াই আছে। তো দুইজন যদি সেম সেম বল দিয়ে নিজের দিকে টান দাও দড়িটাকে, তাহলে কি হবে? মধ্যখানে দড়িটা অ্যাকচুয়ালি কোনো দিকে যাবে না, মধ্যখানে এই সাইডে একটা ফোর্স F1, এই সাইডে আর একটা ভেক্টর F2 ফোর্স সাপোজ এদিকে ক্রিয়া করছে আর একটা এদিকে ক্রিয়া করছে, দুইটা যদি সমান হয় তবে দুইটার লব্ধি হবে অ্যাকচুয়ালি জিরো, এটা কোনো দিকেই যাবে না। তো এটাকে প্রকাশ করা হয় এইভাবে যে হ্যাঁ এই দুইটা ভেক্টরের দুইটা বিপরীত দিকে ক্রিয়া করছে, দেন ওই দুইটা লব্ধি হয়েছে জিরো, আর জিরো আসছে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টর থেকে, এটা প্রকাশ করবার জন্য এই শূন্য বা নাল ভেক্টরের জন্মটা। আবার এটা আরেকভাবে হইতে পারে যে দুইটা সমান ভেক্টর সাপোজ পি ভেক্টর, যদি দুইটা সমান ভেক্টরকে পরস্পর থেকে বিয়োগ করা হয় তাহলেও আমরা শূন্য বা নাল ভেক্টর পেতে পারি। তো শূন্য বা নাল ভেক্টর পাওয়া যায় এই দুইভাবে, যদি একটু নোট করে দিই। আচ্ছা, তো শূন্য বা নাল ভেক্টরটাকে প্রকাশ করা হয়, শূন্য বা নাল ভেক্টরকে প্রকাশ করা হয় শূন্য এর ওপর তীর চিহ্ন দিয়ে, এই মানে আর কি। ওকে, তো উৎপন্ন হয় অ্যাকচুয়ালি দুইভাবে, দুই বলতে অ্যাকচুয়ালি দুইভাবে না, নর্মালি দুইভাবেই বলা যায়। দুইভাবে বলতে কি যে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলেও শূন্য বা নাল ভেক্টরের জন্ম হয়। আবার যদি তিনটা ভেক্টরও পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তিনটা সমান ভেক্টর যদি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে একটা শূন্য বা নাল ভেক্টরের জন্ম হয় অ্যাকচুয়ালি। তো আমরা যদি এক্স্যাক্টলি দুইভাবে প্রকাশ করে এটা না লিখি, আমরা লিখি উৎপন্ন হয় দুটি সমান ভেক্টর
ভেক্টর পরস্পর 180 ডিগ্রি কোণে 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে और দুটি সমান ভেক্টরকে বিয়োগ করলে দ্যাটস ইট। এই গেল শূন্য বা নাল ভেক্টর। এরপরে আর একটা ইম্পর্টেন্ট আরও কয়েকটা আছে আর কি, সবগুলাই রেখে দেবো ইনশাল্লাহ। আর একটা আছে যে একক ভেক্টর। একক ভেক্টরটা মোটামুটি ইম্পর্টেন্ট। কত নাম্বার একক ভেক্টর? আচ্ছা 9 নাম্বার। একক ভেক্টর এটাকে যদি দিয়ে প্রকাশ করি রোমান সংখ্যায় সম্ভবত ix হয়, ix বা 9 নাম্বার একক ভেক্টর। তো একক ভেক্টরটার সংজ্ঞা এরকম যে ভেক্টরের মান এক একক, তাকে একক ভেক্টর বলে। ইংলিশে ইউনিট ভেক্টর তাকে একক ভেক্টর বলে। তো একক ভেক্টরকে প্রকাশ করা হয় অ্যাকচুয়ালি ইটা ক্যাপ দিয়ে। আসছি আমরা যখন আয়ত একক ভেক্টর পড়ব তখন এটাকে আরো ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, তারপরে যদি আসি আয়ত একক ভেক্টরে, এক্স আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টরটা এরকম যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা যদি হয় এক্স অক্ষ এক্স, এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় জেড অক্ষ, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর থেকে কিন্তু বেরোয় যায়নি। একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর দুইটা রিলেটেড, তাই একসাথে বলতেছি যে একক ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে তাহলে ওটাকে আমরা প্রকাশ করব আই ক্যাপ দিয়ে, আই ক্যাপ। আর যদি সেটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে তবে সেটাকে আমরা বলবো মান কিন্তু এক একক হবে, সেটাকে আমরা প্রকাশ করব জে ক্যাপ দিয়ে। যদি জেড অক্ষ বরাবর ক্রিয়া করে তাহলে আমরা সেটাকে প্রকাশ করব কে ক্যাপ দিয়ে। এই তো আয়ত একক ভেক্টরটা হচ্ছে যে তিনটা অক্ষ বরাবর যদি একক ভেক্টর নেওয়া হয় তবে তিনটা একক ভেক্টরকে একত্রে বলা হবে আয়ত একক ভেক্টর। আচ্ছা, তো একক ভেক্টরটা পাওয়া যায় অ্যাকচুয়ালি কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দিই, একটা ভেক্টর এ, ওকে যদি ওরই মান দ্বারা ভাগ দিই, মানটাকে শুধু এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আসে কি একটা একক ভেক্টর। আর এই একক ভেক্টরের দিক হবে এ এর দিকে, দিক এ ভেক্টর বরাবর। তো এই গেল একক ভেক্টর। আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা এরকম যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, দ্যাট মিনস এক্স ওয়াই আর জেড অক্ষ বরাবর তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়,
করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। ওকে, দিয়ে গেল আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টরের পরে আরেকটা ভেক্টর আছে এরকম যে 11 নাম্বার বিপ্রতীপ ভেক্টর। বিপরীত না কিন্তু বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর সংজ্ঞাটা এরকম যে কোনো ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত। মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে কোনো ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলে। দ্যাট মিনস একটা ভেক্টরের মান যদি হয় 10 i ক্যাপ, সাপোজ x অক্ষ বরাবর একটা ভেক্টর যার মান হচ্ছে 10 i ক্যাপ, তাহলে এটার বিপ্রতীপ ভেক্টর হবে কি 1/10 i ক্যাপ। এই তো বিপ্রতীপ ভেক্টরের পর আরো অনেক রকমের অনেক টাইপের ভেক্টর বোর্ড বইয়ে এক এক বই এককভাবে দেখাইছে। তো এগুলো ছিল মোটামুটি কমন ভেক্টরের সংজ্ঞা যেগুলা এইচএসসিতে আসতে পারে বা প্রায় আসে আর কি। তো এই এই ভেক্টরগুলো ছাড়া আরো দুইটা ভেক্টর দেখানো যায়। একটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর আর একটা হচ্ছে যে সরণ ভেক্টর। আচ্ছা, তো এই পর্যায়ে এসে যদি আমরা 12 নাম্বার দেখি যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা অনেকটা আয়ত একক ভেক্টরের মতো নেই, জাস্ট অবস্থান ভেক্টরের মানগুলা আয়ত একক ভেক্টরে যেমন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর মানগুলা এক একক করেছিল, বাট অবস্থান ভেক্টরে এক একক হতেও পারে নাও হতে পারে। কেমন যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দুর সাপেক্ষে যে ভেক্টর প্রকাশ করা হয়, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুকে যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাই হবে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। দ্যাট মিনস কোনো একটা বিন্দু যদি এইখানে থাকে, মানে বিন্দুটা এক্স অক্ষ বরাবর এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স অক্ষ বরাবর যদি সাপোজ 3 একক আর ওয়াই অক্ষ বরাবর যদি সাপোজ 4 যে একক আর জেড অক্ষ বরাবর 7 একক দূরত্বে অবস্থান করে 7 কে ক্যাপ, তাহলে ওটার অবস্থান নির্ণয় করা হবে অ্যাকচুয়ালি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রসঙ্গ কাঠামোর যে 0 বিন্দুটা থাকবে, দ্যাট মিনস মূল বিন্দুটা থাকবে। মূল বিন্দু থেকে ওই ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা যদি ব্যাসার্ধের মতো যদি একটা ভেক্টর আঁকা দিই, তাহলে ওটাই হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর। এই বিন্দুটাকে এভাবে প্রকাশ করা হবে p of 3i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 7 কে ক্যাপ এমনি। আর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা প্রকাশ করতাম এক্স ওয়াই জেড 3x 4y 7z এভাবে। তো ভেক্টর প্রকাশ করে এমনি। এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সংজ্ঞাটা এরকম যে অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক বেশি উপরে হয়ে যায় হয়তো। অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোটা বলতে এই এক্স ওয়াই আর জেড অক্ষ বরাবর যে কাঠামোটা আমরা কল্পনা করে নিই, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাই অবস্থান ভেক্টর। এই তো অবস্থান ভেক্টরের পর আর একটা ভেক্টরের টাইপ আছে এরকম যে এটা তো অবস্থান ভেক্টরের এক্সাম্পল থাকে, এটা এক সাইডে
এরপরে 13 নাম্বার এরকম যে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরটা এরকম যে কোনো ভেক্টরকে যদি কোনো ভেক্টরের অবস্থান যদি ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা না যায়, কোনো ভেক্টরের অবস্থান যদি ইচ্ছানুযায়ী পরিবর্তন করা না যায়, তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন অবস্থান ভেক্টর, এইটা আর কি। এইটা অ্যাকচুয়ালি এই জায়গাতেই থাকবে, এখান থেকে আমি এটাকে নড়চড় করতে পারবো না। যদি অন্য কোনো জায়গাতে নিয়ে যাই তাহলে কিন্তু এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস হোয়াই এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর কোন যেন এক বোর্ড বই দেখছিলাম, আর একটা উদাহরণ দেওয়া আছে ওজন ভেক্টর। দ্যাট মিনস একটা বস্তুর ওজন কিন্তু মধ্যবিন্দু থেকে নিচের দিকেই ক্রিয়া করবে, এটাকে আমরা অন্য কোনো জায়গাতে অবস্থান করাতে পারবো না, ওটা মধ্যবিন্দু থেকেই ক্রিয়া করবে ওজনটা। ঠিক আছে, অবস্থান ভেক্টরের এক্সাম্পল। তো ফাইনাল আরেকটা ভেক্টর বাকি থাকে আমাদের, সেটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা এরকম যে কোনো একটা বিন্দু যদি একটা নির্দিষ্ট দিকে কিছু দূরত্ব অতিক্রম করে, তবে সেটাই হবে কি সরণ ভেক্টর। সংজ্ঞাটা এরকম যে কত নাম্বার যেন হবে কিছু একটা নাম্বার। সরণ ভেক্টর সংজ্ঞাটা এরকম যে রৈখিক বা সরল রৈখিক বা সরল রৈখিক বা নির্দিষ্ট দিকে রৈখিক বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাই সরণ ভেক্টর বা অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। তো সরণ ভেক্টর আরেকভাবে পাওয়া যায় যে ত্রিমাত্রিক কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে অবস্থান ভেক্টরটা দেখছিলাম, দুইটা অবস্থান ভেক্টরের যদি পার্থক্য নিই, তারপর এটা যদি হয় এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, আর এরকম একটা জায়গায় যদি বিন্দু থাকে, সেটাকে মান দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড দিয়ে না প্রকাশ করে, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। 2i ক্যাপ 4 জে ক্যাপ 7 কে ক্যাপ, আর এরকম দূরত্বে নির্দিষ্ট একটা দূরত্বে যদি আরেকটা ভেক্টর হয়, সাপোজ -3i ক্যাপ 4 জে ক্যাপ 9 কে ক্যাপ, তাহলে এটা যদি হয় r1 অবস্থান ভেক্টর, এটা যদি হয় r2 অবস্থান ভেক্টর, তাহলে এর যে পার্থক্যটা, দ্যাট মিনস r2 মাইনাস r1, এটাই হবে এই বিন্দু থেকে এই বিন্দুর সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা যদি বের করতে চাই তাহলে এরকম দাঁড়ায় যে -3i minus 2i, that means 5i, 4j minus 4j, 0 যে লেখা যায়, না লেখা হতা তবে লেখাই যায়। 0 জে ক্যাপ, যেহেতু দুইটা ভেক্টর বিয়োগ হইতেছে, তাহলে 0 জে ক্যাপ, আর 9 থেকে 7 বাদ দিলে 2 কে ক্যাপ।
তো এইটাও হইতে পারে সরণ ভেক্টর। তো সরণ ভেক্টরের সংখ্যাটা এভাবে বলা যায় যে অবস্থান ভেক্টরের পার্থক্যকেই সরণ ভেক্টর বলে, এভাবেও লেখা যায় সংজ্ঞাটা। और অবস্থান ভেক্টরের পার্থক্যকে সরণ ভেক্টর বলে। এই তো এই ছিল ভেক্টরের কিছু টাইপের কথাবার্তা আর কি। ডিফারেন্ট টাইপের ভেক্টর দেখাবার চেষ্টা করলাম। এগুলো একটু বোরিং, বাট এই যে সাথে যেহেতু আসে সেহেতু আমাদের পড়ে রাখা উচিত। আর পড়লে হয়তো সামনে যে হালকা পাতলা ম্যাথগুলো করবো ওগুলো তো আশা করি ইজিয়ার হয়ে যাবে। তো এই জন্যই দেখালাম আর কি। আশা করি সবগুলোই বোঝা গেছে। আর যতটা পারা যায় ইজি ভাষায় দেখাবার চেষ্টা করছি আর কি। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।